আজকে আমরা সিটেটের জিওগ্রাফির যে পুরো পার্টটা আছে ওটা পুরোটাই কিন্তু রিভিশন করব। ঠিক আছে, একসঙ্গে সম্পূর্ণটা দেখুন। জিওগ্রাফির সিলেবাসটা খুব একটা ভাস্ট না, খুব সুন্দর সিলেবাস। এনসিইআরটির যে সিলেবাস সেটা মেনেই চলে। তো দেখো, আমাদের যে টপিকগুলো আছে জিওগ্রাফির সিটেটের, সেই টপিকগুলো হচ্ছে, দেখো প্রথমে কি সোলার সিস্টেম, তাই তো, আর্থ অ্যান্ড ইট সোলার সিস্টেম। তাহলে আমরা এই টপিকগুলো যখন করব, তাহলে দেখো কী কী আমাদের আছে। সেলেস্টিয়াল বডিজ আছে, তাই তো। আমাদের কি কি আছে? প্রথমে দেখো, আমাদের হচ্ছে সান আছে, তাই তো। সান, সান কি? সান হচ্ছে একটা স্টার। আমাদের সোলার সিস্টেমে মেইন হচ্ছে সান। সানের মধ্যে সানের মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম গ্যাস আছে, এগুলো হচ্ছে সানের মানে সূর্যের মধ্যে আছে। এবার সূর্যের পর চারিদিকে গ্রহগুলো কি করছে? গ্রহগুলো হচ্ছে ওকে মানে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। মনে রাখবে, প্রত্যেক ওই কোন অরবিটে আবর্তন করে? ইলিপ্টিক্যাল অরবিটে। ইলিপ্টিক্যাল অরবিটে আবর্তন করে, তাই তো। এটা রেভলিউশন বলে। আবর্তন করাটাকে কী বলে? রেভলিউশন বলে। আর নিজের অক্ষে যে ঘুরে ওটাকে কী বলে? রোটেশন বলে। এবার আমরা জানি আমাদের কী কী গ্রহ আছে: মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন। এ কটা। এবার প্রথম গ্রহ কি? একদম আমাদের জানি বুধ, মানে মার্কারি। এটা হচ্ছে বুধ, মার্কারিটার প্রথম গ্রহ। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ঠিক আছে। মানে নিজের রোটেশনটা পশ্চিম থেকে পূর্ব দিকে, সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে ছোট গ্রহ। এবার বুধের পর এর কোনো উপগ্রহ নেই। এবার বুধের পর কি আছে? ভেনাস আছে, শুক্র। শুক্র কিন্তু রোটেশনটা যেটা উল্টো দিক হয়, পূর্ব থেকে পশ্চিমে শুক্র রোটেশনটা, ঠিক আছে। এবার শুক্র হচ্ছে কি বলে? টুইন প্ল্যানেট বলে পৃথিবীর, তাই তো, যমজ গ্রহ বলে। তারপর কি আছে? আর্থ। আমরা জানি আর্থের একটা স্যাটেলাইট আছে, ওটা হচ্ছে মুন। তারপরে কি আছে? তারপরে হচ্ছে মার্স। মার্সের দুটো স্যাটেলাইট আছে, ডিমোস, একটা ফোবস, ঠিক আছে। এগুলোর আকার কিন্তু একদম গোল না। পৃথিবীর আকারও, পৃথিবীর আকার কি? জিওড, মনে রাখবো। পৃথিবীর আকার হচ্ছে জিওড, মানে একদম গোল না। জিওড মানে এবড়ো খেবড়ো পাহাড় টাহাড় নিয়ে আমাদের পৃথিবী তৈরি, একদম তো এরকম না, এরকম ধরনের, তাই তো, একদম প্লেন তো না। ওই জন্য এটাকে কী বলো? আকারটাকে জিওড। তো মার্স গেল। মার্সের দুটো উপগ্রহ আছে। মার্সকে কী বলে? মার্স গ্যাসকে বলে। মার্সের মধ্যে মিথেন, অ্যাটমসফিয়ারে কী আছে? মিথেন আছে, মিথেন গ্যাস। ওই জন্য মিথেনকে মার্স গ্যাসও বলা হয়। তারপর কি আছে দেখো, তারপর হচ্ছে জুপিটার। জুপিটারের কিন্তু অনেকগুলো উপগ্রহ, ঠিক আছে। সবচেয়ে বেশি উপগ্রহ কার? সবচেয়ে বেশি উপগ্রহ কিন্তু শনির, তারপরে জুপিটারে। এবার জুপিটারের পর, জুপিটার সবচেয়ে বৃহত্তম গ্রহ। জুপিটারের জন্যই কি হয়? জুপিটারের জন্যই কিন্তু কোনো ওই উল্কা টুলকা এগুলো বা কোনো অ্যাস্ট্রয়েড বড়, এগুলো কী হয়? এগুলো হচ্ছে পৃথিবীর দিকে বা অন্য কোনো গ্রহের দিকে আছে, জুপিটার নিজের দিকে টেনে। জুপিটারকে মানে প্রোটেক্টর বলা হয় ওই জন্য, তাই তো। মনে রাখবা, মার্স জুপিটারের মধ্যে একটা অ্যাস্ট্রয়েড বেল্ট আছে, অনেকগুলো অ্যাস্ট্রয়েডের একটা মানে সূর্যকে ঘিরে আছে অ্যাস্ট্রয়েড বেল্ট, এই জায়গাটায়। তারপর কি আছে দেখো, এবার তারপর স্যাটার্ন তো বললাম, স্যাটার্নের রিং হয়। তারপরে ইউরেনাসেরও অনেকগুলো উপগ্রহ আছে। তারপর কি নেপচুন। আর আমরা যে প্লুটো জানি, প্লুটো তো আগে ছিল, ওটা হচ্ছে কি বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেট বলে প্লুটোকে। এবার এই গ্রহগুলোকে ভাগ করা হয় ওর সিস্টেমের দুই ভাগে, ঠিক আছে। ওদের ওজন, ওদের আকার বা ওদের ফর্ম, কী ফর্মে আছে সেই অনুযায়ী। দেখো প্রথমে যেগুলো আছে, মার্কারি, ভেনাস, আর্থ আর মার্স, এরা এরা কি? এদেরকে বলা হচ্ছে ইনার টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা রকি। ইনার টেরেস্ট্রিয়াল, টি ডবল আর টি আর আই, ইনার টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলে। মানে এটা শক্ত, এটা রকি, তাই তো। আর বাকিগুলো কি বলে দেখো, তার মধ্যে এই দুটাকে বলা হচ্ছে গ্যাস জায়েন্ট। কে কে? জুপিটার আর স্যাটার্নকে বলে গ্যাস জায়েন্ট।
এদেরকে আউটার গ্যাস জায়ান্টও বলে, গ্যাস জায়ান্ট বলছে এদিকে। তারপরে দেখো ইউরেনাস আর নেপচুন, এরা হচ্ছে কি আইস জায়ান্ট বলে, এখানে বরফ জমে আছে। আইস জায়ান্ট এগুলো। তাহলে মোটামুটি সোলার সিস্টেম দেখলাম। তো সোলার সিস্টেম সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার, হ্যাঁ। আর সবচেয়ে বেশি উপগ্রহ আছে স্যাটার্নের, সবচেয়ে ছোটকে মার্কারি মানে বুধ, ঠিক আছে। টুইন প্ল্যানেট কাকে বলে? ভেনাসকে। আটটা গ্রহ, এদের কোনো নিজস্ব তাপ আলো নেই। কোথা থেকে পায়? সূর্য থেকে তাপ আলো পায়। এবার আমরা দেখবো, দেখো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এগুলো কি, তাই তো? দেখো আমাদের পৃথিবী যেটা আছে, পৃথিবীকে আমরা আমাদের অবস্থান নির্ণয়ের জন্য অনেকগুলো ভাগে ভাগ করি। তার মধ্যে পৃথিবীকে যে আড়াআড়িভাবে যে লাইনগুলো কাটে, তাই তো, ওগুলোকে বলা হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ। যেমন আমরা মেন ল্যাটিটিউডকে জানি ইকুয়েটার, নিরক্ষরেখা। তারপরে কি তার উপরের দিকে ইকুয়েটার কত? 0 ডিগ্রি ধরি আমরা। 0 ডিগ্রি কথা পৃথিবীর কোর থেকে কিন্তু 0 ডিগ্রি এটা, ঠিক আছে। পৃথিবী আছে, পৃথিবীর ভিতরের কোর যেটা আছে ওখান থেকে আমরা যেটা কোনটা মাপছি ওটা 0 ডিগ্রি। তারপর আমরা দেখি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার, উপরের দিকে নর্থে। এটা যদি নর্থ হয়, উপরের দিকে নর্থে কর্কট ক্রান্তি রেখা বলে, তাই তো। কর্কট ক্রান্তি রেখা কত ডিগ্রি? 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ। নিচের দিকে সেমভাবে দক্ষিণে কী হবে? এটা মকর ক্রান্তি রেখা, এটাকে বলে মকর ক্রান্তি রেখা। এটা কত? এটাও 23.5 ডিগ্রি। এটা কত? সাউথ। তারপরে দেখো উপরে হচ্ছে সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি, এটা সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেল বলে। আর্কটিক সুমেরু বৃত্ত 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি। আর নিচে হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, এটা কুমেরু বৃত্ত। এটা এটা কত? এটা হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ। এবার দেখো আমরা লম্বালম্বিভাবে পৃথিবীকে অনেকগুলো রেখায় ভাগ করি। আমাদের মেন যেটা রেখা, এটা এরকম হয় দেখতে, এইভাবে এই রেখাগুলো 1 ডিগ্রি অন্তর অন্তর প্রত্যেকটা রেখা উপরের বিন্দু থেকে বেরিয়ে নিচের বিন্দুতে মিলিত হয়, তাই তো। তার মধ্যে মেন যেটা ওটা 0 ডিগ্রি ধরি, ওটা কোন শহরের উপর দিকে? গ্রিনিচ শহরের উপর দিকে 0 ডিগ্রি। এটাকে বলে, এটা পৃথিবীর 0 ডিগ্রি ধরে এটাকে। যেমন এখানে লিখে রেখেছিলাম ওটা ল্যাটিটিউড লঙ্গিটিউড। এটাকে লঙ্গিটিউড বলছে বা দ্রাঘিমা রেখাও বলে এগুলোকে। 1 ডিগ্রি অন্তর অন্তর হয়। ভারতের যেটা মেন দ্রাঘিমা রেখা, যেটা দিয়ে মনে করো ভারতকে আইডেন্টিফাই করে, ভারতের টাইম জোন, এটা দিয়ে টাইম জোনও বের করা হয়, তাই তো। ওটা কত ডিগ্রি আমরা জানি? 82 ডিগ্রি 30 মিনিট, মানে 82.5 ডিগ্রি। এবার এগুলো দিয়ে কিন্তু টাইমও আমরা বের করতে পারি, তাই তো। দেখো গোটা পৃথিবীকে যদি আমি একটা পাক খাই, তাহলে কত ডিগ্রি পাক খেচ্ছি? 360 ডিগ্রি, তাই তো। আর পৃথিবী পাক খেতে কত সময় লাগে? 360 ডিগ্রি পাক খেতে লাগে হচ্ছে 24 ঘন্টা, তাই তো। তাহলে দেখো 360 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিতে পাক খেতে কত সময় লাগে? 24/360। 24 ঘন্টাকে আমি যদি মিনিটে করে নিই, তাহলে ইন্টু 60 করে নেব, তাই তো। তাহলে মিনিট হয়ে গেল। এবার 0 0 কাটলাম, 6 4 24, 6 6 36, তাই তো। আর 6 4 24, তাহলে 1 ডিগ্রি যেতে আমার কতক্ষণ লাগছে পৃথিবী ঘুরতে? 4 মিনিট। তার মানে এই শূন্য থেকে, যেটা গ্রিনিচ শহরের দিকে জিএমটি বলে যেটাকে,
প্রাইম মেরিডিয়ানও বলে ওটাকে, ঠিক আছে, প্রাইম মেরিডিয়ান। তো এটাকে জিএমটি বলছি আমরা। এবার এই প্রাইম মেরিডিয়ান থেকে পৃথিবী কত ডিগ্রিতে আছে? 82 ডিগ্রিতে, 82 ডিগ্রি 30 মিনিট, মানে 82.5 ডিগ্রিতে, 82.5 ডিগ্রিতে, তাই তো। এবার দেখো তাহলে কি হচ্ছে, 1 ডিগ্রি যদি আমি যাই তাহলে কত টাইম শেষ হয়? 4 মিনিট, তাই তো। তাহলে যদি 82.5 ডিগ্রি যায় তাহলে কত হবে? 4 × 82.5, 4 × 82.5 কত হয়? তাহলে 4 × 82.5, তাহলে 330 মিনিট হচ্ছে, 330 মিনিট। তাহলে এটা ঘন্টায় করতে গেলে কী করবো? 330কে ঘন্টায় করতে গেলে আমি 60 দিয়ে ভাগ করব, তাহলে 6×5 = 30, 300 হবে 30, তাহলে 5 ঘন্টা 30 মিনিট। এবার যদি এরকম কোশ্চেন আসে যে জিএমটিতে বা প্রাইম মেরিডিয়ানে বা গ্রিনিচ শহরে যদি সময় আমার 5টা বাজে, 5 AM, তাহলে তখন ভারতে কটা বাজবে? তাহলে ভারতে কী হবে? যেহেতু ভারত গ্রিনিচের পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব দিকে হলে যোগ করতে হবে, আর যদি পশ্চিম দিকে থাকে বা ওয়েস্টে থাকে তাহলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 5 AM এর সঙ্গে 5:30 আমি যোগ করে দেবো, 5 ঘন্টা 30 মিনিট, তাহলে কত হচ্ছে? 10:30 AM। বুঝতে পেরেছো? তাহলে যদি জিএমটিতে বা প্রাইম মেরিডিয়ানে যদি সেই সময় 5টা বাজতো, তাহলে ভারতে সে সময় কটা বাজছে? 10:30 বাজছে। এবার যোগ করে করে, বা যদি সাউথের দিকে কিছু বের করতে হতো তাহলে কি করতাম আমরা? বিয়োগ করতাম, তাই তো। তাহলে টাইমটা বের করা শিখেছো, অক্ষাংশ, দ্রাঘিমা, এগুলো সোজা জিনিস। এবার দেখো হিট জোন আছে আমাদের, টরেট জোন। এই দেখো ট্রপিক অফ ক্যান্সার যেটা আমরা পড়লাম, আর ট্রপিক অফ ক্যাপ্রিকন, তাই তো, এইটুকু অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে, ডাইরেক্ট সানলাইট পড়ে, তো এখানে সবচেয়ে বেশি গরম অনুভূতি। একে কী বলে? টরয়েড জোন বলে। এটা কি বলে? টরয়েড জোন, টরয়েড জোন। তারপরে দেখো এই অঞ্চলটা যেটা আছে ট্রপিক অফ ক্যান্সার ক্যাপ্রিকন, টেম্পারেট জোন, তার উপরের পার্টটা হচ্ছে টেম্পারেট জোন, ঠিক আছে, নাতিশীতোষ্ণ অঞ্চল, মডারেট, মাঝে তাপমাত্রা থাকে। আর এই পার্টটা টেম্পারেট জোন, মডারেট, বা এই পার্টটা। তার নিচের পার্টটা যেটা আছে এগুলো হচ্ছে কি ফ্রিজিড জোন, মানে মানে খুবই ঠান্ডা থাকে নিচের পার্টটাতে। এগুলোতে আর্কটিক, উপরে আর্কটিক আর নিচে আন্টার্কটিক, এই দুটাতে খুবই ঠান্ডা থাকে, এটাকে কি বলে? ফ্রিজিড জোন। অত্যন্ত ঠান্ডা থাকে, এখানে 0 ডিগ্রির কম টেম্পারেচার থাকে। তাহলে কী কী পড়লাম? টরয়েড জোন, এটা নিরক্ষ অঞ্চলের দুপাশে থাকে, এই অঞ্চলটা, এটা হচ্ছে টরয়েড জোন। তার উপরে থাকে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকনের পরের যে অঞ্চলটা নাতিশীতোষ্ণ বা টেম্পারেট জোন। তার উপরে কি ফ্রিজিড জোন, মানে খুবই ঠান্ডা যেখানে থাকে, একদম 0 ডিগ্রির কম টেম্পারেচার থাকে, এগুলো কি ফ্রিজিড জোন। এবার দেখো ইন্টেরিয়ার অফ আর্থ, আর্থের ইন্টেরিয়ারে কী কী আছে, তাই তো। তাহলে আমরা জানি আর্থের বিভিন্ন লেয়ার আছে, উপরের লেয়ারটাকে কী বলে? ক্রাস্ট বলে, তাই তো, ক্রাস্ট। এটা উপরের লেয়ারটাকে ভূত্বক বলে। এবার ক্রাস্ট কি থিনেস্ট লেয়ার, সবচেয়ে পাতলা, থিনেস্ট লেয়ার ক্রাস্ট। এর মধ্যে কী থাকে? সিলিকন থাকে বা সিলিকা থাকে, আর কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, থাকে, সিঅল বলে এটাকে, সিঅল, ঠিক আছে। আর এটা হচ্ছে যেখানে হচ্ছে ভূমিতে সিঅল থাকে। আর যেটা হচ্ছে সমুদ্রের ক্রাস্ট, মানে যে জায়গার সমুদ্র আছে তার নিচের যে ক্রাস্টটা, সেটাকে বলে সীমা বলে। সেখানে কী থাকে? সিলিকা থাকে, সিলিকা থাকে দুটাতেই, আর ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম।
এটাকে কী বলে? সীমা, যেহেতু সিলিকন আর ম্যাগনেসিয়াম, সীমা বলে এটাকে, সীমা, এটাকে সিয়ল। তার ভিতরে ক্রাস্টের নিচের অংশটাকে কী বলে? ম্যান্টেল বলে। ঠিক আছে, কত কিলোমিটার ডিপ? 2900 কিলোমিটার ডিপ ম্যান্টেল। তার নিচে কী থাকে? কোর থাকে, ইনারমোস্ট লেয়ার। এখানে সবচেয়ে ভারী থাকে, সবচেয়ে হাই টেম্পারেচার থাকে, সবচেয়ে বেশি প্রেসার থাকে। এখানে কী থাকে? লোহা নিকেল থাকে, এফি আর নিকেল থাকে এর মধ্যে, এই ক্রাস্টের মধ্যে নিকেল আর এফি। আর এইচটা সবচেয়ে বেশি চাপ থাকে। কোরকে আবার দুভাগ ভাগ করা যায়, একটা আউটার কোর, বাইরের কোর, আর একটা হচ্ছে ইনার কোর, একদম ভিতরে যেটা, ভিতরের স্তরকে ইনার কোর বলে। খুবই চাপ বেশি এখানে। তাহলে কি কি পার্ট হলো আমাদের আর্থের ইন্টেরিয়ারের? আর্থের হচ্ছে উপরের অংশে ক্রাস্ট বলে, তাহলে ক্রাস্টের মধ্যেও ভাগ আছে, যেটা সমুদ্রের নিচের যে তলাটা ক্রাস্টের অংশ, সেটাকে সীমা বলে, সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। আর যেটা হচ্ছে ভূমির তলাটা, ওটাকে সিয়ল বলে, মানে হচ্ছে সিলিকার অ্যালুমিনা দিয়ে তৈরি। তারপরে তার একদম ক্রাস্টের নিচে তাকে ম্যান্টেল বলে বা গুরুমণ্ডল বলে। ম্যান্টেলের সবচেয়ে বেশি ডেপথ আছে, 2900 কিলোমিটার ডেপথ আছে ম্যান্টেলের, তাই তো। ম্যান্টেলের নিচে, এই ম্যান্টেলের ওখানে ম্যাগমাটা থাকে। আর একদম ক্রাস্টের ওখানে কিন্তু শক্ত, কেন বলতে? প্রচণ্ড চাপে, যে ওখানে উষ্ণতা বেশি হলেও প্রচণ্ড চাপে ওখানে যে ধাতুগুলো আছে সেগুলো কিন্তু সলিড আকারে আছে, তাই তো। ক্রাস্ট, ওই ক্রাস্টের কী বলে? ক্রাস্টটাকেই ওখানে নিকেল আর ইসেতে তৈরি, কারণ সবচেয়ে বেশি টেম্পারেচার থাকে। আর এখানে কোর বলে এটা, তাই তো, একদম ভিতরে এটা কোর। উপরেরটাও শক্ত, ভিতরেরটাও শক্ত, তাহলে মাঝখানটাতে যে ম্যাগমা যে বেরোয়, ওটা হচ্ছে মাঝখানের পার্টটা, তাই তো। এবার এই ম্যাগমা বেরোয়, যে ম্যাগমা বেরিয়ে কি তৈরি হয়? শিলা তৈরি হয়, তাই তো। এবার দেখো, ক্রাস্ট, বিভিন্ন ভলকানো এগুলো থেকে, মানে আগ্নেয়গিরি থেকে কি ম্যাগমা বেরোয়। এই ম্যাগমা বেরিয়ে কী তৈরি? আমাদের ইগনিয়াস রক তৈরি, মনে রাখবা, ইগনিয়াস থেকে আগ্নেয়, এই নামটা মনে রাখবা। কী তৈরি? আগ্নেয় শিলা তৈরি হয়। ওগুলো যখন জমে যায় ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে, সেগুলোকে আগ্নেয় শিলা বলে। এই আগ্নেয় শিলাগুলোর উদাহরণ কি? গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা, এগুলোকে প্রাইমারি রকও বলে। এবার ম্যাগমা থেকে তাহলে কি ইরাপশান হয়, মানে বেরোয় ম্যাগমা ভূপৃষ্ঠ মানে মেন্টাল থেকে, দেখো, বেরিয়ে কী হয়? ওগুলো জমে আগ্নেয় শিলা তৈরি হয়। এবার আগ্নেয় শিলার উপর ওয়েদারিং হয়। ওয়েদারিং মানে জলের জন্য ক্ষয় কাজ হচ্ছে, বা চাপা পড়ে যাচ্ছে কিছুতে, বা হাওয়ার জন্য ওটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে হয়ে যে শিলা তৈরি হয় সেগুলো কি? সেডিমেন্টারি পাললিক শিলা বলে, ঠিক আছে। যেমন স্যান্ডস্টোন, এবার পাললিক শিলা, লাইমস্টোন, বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলেও তৈরি হয় সেডিমেন্টারি রক। মানে কি? ক্ষয়ে ক্ষয়ে অন্য জায়গায় জমে, বা রাসায়নিক বিক্রিয়ার ফলে চেঞ্জ হয়ে, বা উত্তাপের জন্য চেঞ্জ হয়, যে শিলা তৈরি হয় আগ্নেয় শিলা থেকে, সেটাকে বলে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। এবার পাললিক শিলা থেকে কী তৈরি হয়? রূপান্তরিত শিলা। প্রচণ্ড হিট আর প্রেসারে যে শিলা তৈরি হয় সেগুলোকে কী বলে? সেগুলোকে বলে হচ্ছে মেটামরফিক রক্স। এই মেটামরফিক রক্সটা কেন তৈরি হয়? পাললিক শিলা থেকে। পাললিক শিলা যখন চাপা পড়ে, প্রচুর হিট, প্রচুর প্রেসারে, প্রচুর টেম্পারেচারে কী হয়? চেঞ্জ হয়ে যাচ্ছে মেটামরফিক রক। মেটামরফিক রক উদাহরণ কি? ক্লে টু সল্ট, মানে মাটি থেকে জমে জমে হিসেবে সল্ট তৈরি হয়। লাইমস্টোনটা চেঞ্জ হয়ে কি? মার্বেল তৈরি হয়। এগুলো হচ্ছে কি কী বললাম? রূপান্তরিত শিলা। এই রূপান্তরিত শিলাও আবার মনে করে চাপা পড়ে, পরবর্তীকালে মাটির নিচে যদি চাপা পড়ে যায়, গলে গিয়ে আবার কি তৈরি হয়? ম্যাগমা তৈরি হয়। বা ইগনিয়াস, দেখো, শুধু যে সেডিমেন্টারি রক থেকে যে শুধু মেটামরফিক তৈরি হবে তা না, ইগনিয়াস রক থেকেও, মানে আগ্নেয় শিলাও কিন্তু রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে মেটামরফিক বা রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে, যেমন মার্বেল, ঠিক আছে। এবার দেখো, তারপরে কি আছে? আমাদের অ্যাটমসফিয়ার। এবার আমাদের অ্যাটমসফিয়ার তো আমরা সবাই জানি যে আমাদের কি? অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এবার আমাদের বায়ুর মধ্যে কত থাকে? ৭৭% আমরা জানি নাইট্রোজেন থাকে, 20% বা 23%-এর মতো কি থাকে? 23% একটু কম আমাদের অক্সিজেন থাকে,
আর বাদ বাকি কার্বন ডাইঅক্সাইড আরও অন্যান্য গ্যাস থাকে। এবার এই আমাদের যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের ঘনত্ব অনুযায়ী, যে কোথায় কী ঘনত্ব আছে সেই অনুযায়ী বা কোথায় কী উপাদান আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের বায়ুমণ্ডলকে কয়েকটা স্তরে ভাগ করা হয়। তো আমাদের প্রথম স্তরই পৃথিবীর উপরেই যে স্তরটা আছে এই স্তরটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এবার ট্রোপোস্ফিয়ার কত দিকে? জিরো থেকে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত কিন্তু ট্রোপোস্ফিয়ার হয়। ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিন্তু বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। যে স্পিয়ারে আমরা থাকি, এখানে আমরা থাকি পৃথিবীতে, এবার যে স্পিয়ারে আমরা থাকি তাকে ট্রোপোস্ফিয়ার বলে। আর ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলে। ঠিক আছে, আর কি বিভিন্ন বৃষ্টিপাত, ফগ, ঝড় ঝঞ্ঝা কিন্তু এই এই স্তরে হয়, ওই জন্য ওকে কি বলে? ক্ষুব্ধমণ্ডল বলে। এবার ট্রোপোস্ফিয়ারে যখন আমরা উপরে উঠতে যাই, ঠিক আছে, যখন আমরা উপরে উঠি তখন প্রতি 1 কিলোমিটারে উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। প্রতি 1 কিলোমিটারে উষ্ণতা কত কমে? 6.5 কিলোমিটার। 1 কিলোমিটার কমে যায় মানে মাইনাস হয়। বা তুমি যদি দেখো 1 ডিগ্রি কত হতে কমছে? 1 ডিগ্রি হচ্ছে 165 মিটারে কমে। 165 মিটারে 1 ডিগ্রি কমে। ঠিক আছে, এবার এটা তো ট্রোপোস্ফিয়ারের উপরের যে লেয়ারটা ওটাকে ট্রোপোপজ বলে। ঠিক আছে, বাউন্ডারিকে ট্রোপোপজ বলে। কী বলে? ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারে যে উপরে ওটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডলও বলে। ঠিক আছে, তাহলে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কিন্তু ওজোন স্তর থাকে একদম উপরের দিকে, এটাকে ওজোন লেয়ার বলে, যেটা কি করে? ইউভি রশ্মিকে প্রোটেক্ট করে। এই স্তর দিয়ে কিন্তু এরোপ্লেন চলাচল করে, কারণ এটা শান্তমণ্ডল, এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না, যেন এই স্তর দিকে এরোপ্লেনটা চলাচল করে। এর উপর দিকে টার্বুলেন্স হয় না কোনো এরোপ্লেনে। তারপরে কি? তারপরে দেখা হচ্ছে তারপরে যে ট্রোপোস্ফিয়ারের উপর মানে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত এখানে কি আছে? এটাকে বলছে আমরা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মনে রাখবো, মেসোস্ফিয়ার সবচেয়ে ঠান্ডা, -90 ডিগ্রি সেলসিয়াস এর কি থাকে? এর টেম্পারেচার থাকে। সবচেয়ে কম টেম্পারেচার কিন্তু মেসোস্ফিয়ারে থাকে। আরেকটা মনে রাখতে হবে, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা বাড়ে, তারপর আবার কিন্তু কমতে থাকে। এই মেসোস্ফিয়ারে কিন্তু উল্কা বা মিটিয়রগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। আর যেটা একদম উপরের স্তর, এটাকে কী বলবো? বা বাউন্ডারি, এটাকে কী বলে? মেসোপজ বলবো। তাহলে এটা কী বলে? মেসোপজ। তাই তো? এবার দেখো মেসোস্ফিয়ারের পর কি হয়? থার্মোস্ফিয়ার কত হবে তাহলে? দেখো 85 থেকে 700 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি হচ্ছে আমাদের? থার্মোস্ফিয়ার। তাই তো? এক্সট্রিমলি হাই টেম্পারেচার এখানে হয়, এক্সট্রিমলি হাই টেম্পারেচার। আর এখানে খুবই ডেন্সিটি কম হয়, বায়ু পাতলা হয় খুবই। এখান থেকেই রেডিও ওয়েভ, থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কি রেডিও ওয়েভটা, রেডিও ফ্রিকোয়েন্সি এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, রেডিও ফ্রিকোয়েন্সি। এই স্তরে কিন্তু স্পেস স্টেশন থাকে, স্পেস স্টেশন। এই স্তরে কি থাকে? স্পেস স্টেশন। এই স্তরেই কিন্তু আমাদের অরোরাস দেখা যায়। ওই যে নর্দার্ন লাইটস বলে যেটাকে, নর্দার্ন সাদার্ন লাইটস, তার মধ্যে যেটা নর্থে দেখা যায় মানে আর্কটিক সার্কেলে দেখা যায়, পৃথিবীর উপরের সার্কেলে যে অরোরা দেখা যায় ওটাকে বলে অরোরা বোরিয়ালিস। কী বলে? অরোরা বোরিয়ালিস। আর লিখে দিই, অরোরা বোরিয়ালিস। আর যেটা নিচের দিকে দেখা যায় সেটা কি বলে? অরোরা অস্ট্রালিস, যেহেতু অস্ট্রেলিয়ার কাছে নিচের দিকে সাউথে, মনে রাখবো অস্ট্রালিস। তাহলে এই অঞ্চল অরোরা দেখা যায়, এই অঞ্চলে আয়ন হিসাবে থাকে বায়ুগুলো। এবার লাস্ট স্তর হচ্ছে 700 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত
তারপরে মিলিয়ে যায় আস্তে আস্তে 10,000 কিমি পর্যন্ত। এটা কি হচ্ছে, এটা বলে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি হয়, আউটার মোস্ট লেয়ার, এখানে ফেডিং ইনটু স্পেস মানে শেষ হয়ে যায়। এক্সট্রিমলি থিন মানে খুবই পাতলা বায়ু থাকে, শ্বাস নেওয়ার অযোগ্য। কন্টেনিং কি হয় এখানে, এখানে হাইড্রোজেন, হিলিয়াম, এই গ্যাসগুলো এই এক্সোস্ফিয়ারে থাকে। তো এটা বুঝতে পেরেছে বিভিন্ন স্তরগুলো বায়ুমণ্ডলের। বায়ুমণ্ডলের স্তরের পর ওয়াটার ওশান সার্কুলেশন। দেখো আমাদের যখন ওশান পড়বে, ওশানে কী হয়, জোয়ার ভাটা হয়, জোয়ারটা কী হয়, টাইডস বলে, তাই তো। এবার জোয়ারের মধ্যে জোয়ার কেমন করে হয়, মনে করো জোয়ার যদি আমরা দেখি তাহলে এবারে দেখতে হবে যে সূর্য বা চাঁদ, চাঁদই ধরো, চাঁদের কাজই মেন, চাঁদ মনে করো পৃথিবীর চারিদিকে ঘুরে। এবার চাঁদ কী করে, পৃথিবীর যে জলগুলো আছে ওকে আকর্ষণ করে। তাহলে যেদিকে জলটা আকর্ষণ করবে, ঠিক আছে, সেদিকে তো জলটা ফুলে যাবে, আর তার অপোজিট দিকে দেখি জলটা কমে যাবে। যেদিকে জলটা ফুলে আছে সেটাকে বলে জোয়ার, তাই তো। আর যেদিকে নেমে যাচ্ছে জলটা সেটাকে ভাটা, আমরা ইসে পড়ি ইংরেজিতে। এবার ওটাকে হাই টাইড, লো টাইড বলে। এদিকে তাহলে কী হবে, হাই টাইড, এদিকে কী হবে, লো টাইড। এবার জোয়ার ভাটার কে দুভাগে আমরা ভাগ করি। দেখো কী কী হয়, একটা স্প্রিং টাইড। স্প্রিং টাইডে কী হয়, পূর্ণিমা অমাবস্যা দিয়ে কী হয়, সূর্য, পৃথিবী, চাঁদ একই লাইনে থাকে। এবার সূর্যরও তো নিজে একটা আকর্ষণ শক্তি, সূর্যও তো জলটাকে টানে। তাহলে যখন একই লাইনে থাকে সূর্য আর চাঁদ একসঙ্গে যখন জলটাকে টানে তখন অনেক বেশি জলটা ফুলে যায়, মানে জোয়ার ভাটা আরও এক্সট্রিম হয়, জোয়ারটা ভাড়াটাও। তখন ওটা কী বলবো, আমরা ভরা কাটাল বা স্প্রিং টাইড বলবো। এবার যখন এরকম থাকে, মনে করো যে পৃথিবী এক জায়গায় আছে, একদিকে সূর্য আছে, একদিকে একদিকে চাঁদ আছে, তখন কী হবে, সূর্য একটু টানছে, চাঁদও টানছে, চাঁদ চাঁদ কাছে আছে বলে বেশি টানে, কিন্তু চাঁদও টানছে। তার মানে কি, এদের একে অপরকে 90 ডিগ্রিতে যখন থাকে তখন কি জোয়ারটা যেহেতু আলাদা আলাদা দিক থেকে দুজন টানছে, তাহলে কি হয়, জোয়ারটা তো ভালো মতো হয় না, হালকা জোয়ার হয়। ওটাকে আমরা কি বলবো, ওটাকে আমরা বলবো হচ্ছে মরা কটাল বা নিপ টাইট। জোয়ারটা যখন ইন্টেন্সিটি জোয়ারে যখন কম হবে ওটাকে কি বলবো, নিপ টাইট। এবার দেখো আমরা পড়বো হচ্ছে ওশান কারেন্ট। ওশান কারেন্ট কি, মনে করো বিভিন্ন উষ্ণতার তারতম্যের জন্য আমাদের পৃথিবীর সমুদ্রের মধ্যে একটা সমুদ্রের স্রোত দেখা যায়, অনেকগুলো সমুদ্র স্রোত দেখা যায়, সেগুলোকে ওশান কারেন্ট বলে। এবার আমরা যদি ইসে আঁকি নিরক্ষরেখা বা ইকুয়েডর আঁকি, তাহলে নিরক্ষরেখার ইকুয়েডর থেকে দেখো উপরে কী হয়, এদিকে এদিকে হচ্ছে কর্কটক্রান্তি রেখা হয়, তাই তো, এদিকে মকরক্রান্তি রেখা হয়, তারপরে আর্কটিক সার্কেল হয়, এদিকে আর্কটিক সার্কেল হয়। এবার যে স্রোতগুলো দেখো উপরে তো ঠান্ডা, তাই তো, যে স্রোতগুলো উপর থেকে নিচের দিকে আছে, আর্কটিক সার্কেল থেকে নিচের দিকে আছে, সেগুলো হচ্ছে ঠান্ডা স্রোত। এটা স্রোতটাকে কোল্ড স্রোত, যেহেতু দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, একটা হচ্ছে গরম, একটা হচ্ছে স্রোত, ঠান্ডা স্রোত। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে ল্যাব্রাডর কারেন্ট, ঠিক আছে, এটা উদাহরণটা মনে রাখবো। তাহলে যখন আমরা আর্কটিক বা আন্টার্কটিক সার্কেল থেকে যখন আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকন আর ট্রপিক অফ ক্যান্সারের দিকে যখন সমুদ্র স্রোত যাবে, সেগুলিকে ঠান্ডা হয়, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা তখন বলবো হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এবার যখন ইকুয়েডর এই দিকে, এখানে সবচেয়ে বেশি গরম পড়ে, এখান থেকে যখন উপরের দিকে যাবে সেই স্রোতগুলো, এই স্রোতগুলো কী হবে, বা এদিকে নিচের দিকে যাবে, এই স্রোতগুলো গরম হয়, এগুলোকে ওয়ার্ম কারেন্ট বলে। ওয়ার্ম কারেন্ট উদাহরণ হচ্ছে গালফ কারেন্ট, ঠিক আছে, গালফ, এটা হচ্ছে গালফ, গালফ অঞ্চল বলে। এই অঞ্চলে কী হয়, এখানে যে সমুদ্র স্রোত এটা গালফ কারেন্ট বলে। এবার সমুদ্র স্রোত দু রকমের উদাহরণ আমরা দেখলাম, একটা শীতল স্রোত, সমুদ্র স্রোত। কোন অঞ্চলে গিয়ে মিশে, এই অঞ্চলে গিয়ে সমুদ্র স্রোতগুলো মিশে, দুটা গরম স্রোত আর ঠান্ডা স্রোত, তাই তো, এই জায়গাগুলোতে মিশে। এই জায়গাগুলোতে কী হয়, এই জায়গাগুলোতে মাছ ধরার পক্ষে উপযোগী হয়, যেহেতু দু ধরনের জল মিশে স্রোত তৈরি হয়, এই জন্য এই জায়গাগুলো মাছ ধরার জন্য উপযোগী।
এবার আমাদের এগ্রিকালচার ছিল, এগ্রিকালচারে কি বলেছে দেখো, দু ধরনের এগ্রিকালচার হয় মেনলি। একটা হচ্ছে দেখো সাবসিস্টেন্স, মানে জীবিকা ভিত্তিক, মানে যারা জীবিকা নির্বাহ করার জন্য কৃষিকাজ করে, যেমন ভাড়াতে হয়, সাধারণ অল্প জায়গাতে সাধারণ গরু নিয়ে লাঙল দিয়ে যে চাষগুলো হয় সেগুলোকে কি বলছি আমরা, জীবিকা ভিত্তিক বা সাবসিস্টেন্স ফার্মিং। আর এটাকে কমার্শিয়াল ফার্মিং হয়, বেশি প্রচুর ফার্মিংয়ের জন্য প্রচুর বড় জায়গায় হেভি মেশিনারি দিয়ে যেসব চাষ হয় সেগুলোকে বলে কমার্শিয়াল ফার্মিং, বাণিজ্যিক ফার্মিং বলা যায়। ইউএসএতে যেমন হয়, ভারতে মেনলি, ভারতে যদি দেখো তাহলে ভারতের ক্ষেত্রে যে পাঞ্জাব আছে, পাঞ্জাবে কিন্তু কমার্শিয়াল ফার্মিং হয়, ওখানে হচ্ছে বড় বড় জায়গাতে অনেক বেশি মেশিনারি ইউজ করে চাষ হয়। সেমভাবে উড়িষ্যাতে যে ধান চাষ হবে বা গম চাষ হবে সেটা কিন্তু মানুষ সাধারণভাবে লাঙল দিয়ে নিজে খেটে অল্প জায়গার মধ্যে বিভিন্ন চাষিরা চাষ করে, ওটা কী হবে, তবে সাবসিস্টেন্স বা জীবিকা ভিত্তিক ফার্মিং হবে। আর তাছাড়া একটা কী ফার্মিং হয়, প্ল্যান্টেশন হয়, যেমন বাগিচা বাগিচা ফার্মিং বলে ওটাকে। যেমন যেমন কী হবে, যেমন চা, টি, তাই তো, কফি, আর কি হয়, ম্যাঙ্গো আমাদের মালদাতে আছে, বা তুমি যদি দেখো তাহলে কি অরেঞ্জ, কোথায় অরেঞ্জ সিটি কাকে বলে, নাগপুরকে, এগুলো সব বাগিচা ফসল। রাবার, এই ধরনের ফসলগুলোকে বাগিচা ফসল বলে। এবার জীবিকা কিন্তু তিন রকমের হয়, তুমি যদি দেখো জীবিকা কত রকমের হয়, তিন রকমের। জীবিকা কী কী রকমের, তিন রকমের, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, একটা টার্সিয়ারি। তাই তো, তিন রকমের জীবিকা হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। প্রাইমারি কি, যেগুলো থেকে আমরা কাঁচামাল তৈরি করি, কাঁচামাল যেমন মনে করো চাষবাস, তাই তো, চাষবাস থেকে আমরা কী হয়, র মেটেরিয়াল তৈরি হয়। চাষবাস ছাড়া আর কী হতে পারে কাঁচামাল, মাইনিং, মানে খনন কাজের পরে কয়লা উত্তোলন করা বা বিভিন্ন বিভিন্ন ধাতু ধাতু খনিজ পাওয়া, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। তাহলে কী আছে, চাষবাস, তাই তো, কৃষি, ফার্মিং। আরেকটা কী হবে, আরেকটা হবে চাষবাস, হলো মাইনিং, এগুলো হচ্ছে কি প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। সেকেন্ডারি সেক্টর কি, যখন আমরা এই কাঁচামাল থেকে কোনো জিনিস প্রোডাক্ট তৈরি করবো, মানে ফ্যাক্টরি বেসড কাজ যেগুলো, সেগুলোকে হচ্ছে আমরা কি বলবো, আমরা যেমন স্টিল ফ্যাক্টরি হচ্ছে, তাই তো, হেভি মেশিনারি তৈরি হচ্ছে, তারপরে কার তৈরির ফ্যাক্টরি, বিভিন্ন, বা চিপস তৈরির ফ্যাক্টরি, বা খাওয়ার জিনিস প্যাকেজিংয়ের ফ্যাক্টরি, এগুলো কি সেকেন্ডারি সেক্টর বলে। আর টার্সিয়ারি সেক্টর কি, সার্ভিস সেক্টর, যেমন হোটেলে কি হয়, সার্ভিস দেওয়া হয় মানুষকে, হসপিটালস, আর কি, তারপর ধরো ব্যাংক, এই সেক্টরগুলোকে কি বলবো আমরা, টার্সিয়ারি সেক্টর বলবো, তাই তো। তাহলে তিন ধরনের সেক্টর আমরা দেখলাম। এবার দেখো রিসোর্স, সম্পদ কী কী হয়, সম্পদ যেগুলো আমরা মনে করো ইউজ করতে পারি, খনিজ এক প্রকার সম্পদ, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, কয়লা, এগুলো সম্পদ। এবার সম্পদ দুই রকমের, একটা রিনিউয়েবল, যেগুলো আমরা বারবার ইউজ করি, যেমন সোলার, সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি, উইন্ড শক্তি, তাই তো, বা ওই যে জলশক্তি, এগুলো ফুরায় না, এগুলো কী বলবো আমরা, রিনিউয়েবল সোর্সেস। নন সোর্সেস কি, নন নন রিনিউয়েবল সোর্সেসের মধ্যে কী বলে, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো তো এককালে ফুরিয়ে যাবে, এগুলো স্টক হচ্ছে লিমিটেড, এগুলোকে নন রিনিউয়েবল বলে, তাই না। এবার তাহলে এগুলো কোনটা আমরা বেশি ইউজ করব, রিনিউয়েবলগুলো ইউজ করব, আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কী করতে হবে, নন রিনিউয়েবল শক্তিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, আর নতুন নতুন শক্তি ইউজ করতে হবে, তাই তো। যেমন এখন আমরা শক্তি, কী বলে ওটাকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে সব জায়গায়, তারপরে সোলার প্ল্যান্ট, ভারত কী করেছে, ভারত হচ্ছে হচ্ছে সোলার আর উইন্ড শক্তিকে এমনভাবে ইউজ করেছে যে 250 গিগাওয়াট
যেটা টার্গেট ছিল 2030 কমপ্লিট করেছে, এত শক্তি আমরা রিনিউয়েবল সোর্স থেকে তৈরি করবো, সেটা আমরা 2025 কমপ্লিট করে নিয়েছি। তাই তো এটার জন্য ভারতের বাহবা হয়েছে গোটা বিশ্বে। যাই হোক, এবার আমরা পড়বো হচ্ছে মেজর গ্রাসল্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড। এটা থেকে কোশ্চেন শিট এটা আসে। দেখো, গ্রাসল্যান্ডস মানে তৃণভূমিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি, ক্রান্তীয় মানে ট্রপিক্যাল। ট্রপিক্যাল কোথায় হবে? নিয়ার দ্য ইকুয়েটার, মানে যদি এটা পৃথিবী হয় তাহলে এটা নিরক্ষরেখার কাছাকাছি যে তৃণভূমিগুলো হবে ওগুলোকে আমরা কি বলবো? ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। আর এটাকে টেম্পারেট, নাতিশীতোষ্ণ, মানে যখন আমরা নিরক্ষরেখার উপরে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এই সব অঞ্চলের যে গ্রাসল্যান্ডগুলো হবে এগুলোতে টেম্পারেচারটা একদম খুব হাই থাকে না, একটু কম থাকে টেম্পারেচারটা, ক্লাইমেটটা মাইল্ড ক্লাইমেট থাকে। এগুলো কি বলবো আমরা? নাতিশীতোষ্ণ বা মিড ল্যাটিটিউডস, তাই তো, নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ তৃণভূমি বলবো। এবার তৃণভূমিকে দেখো বিভিন্ন জায়গায় নেশান অনুযায়ী গ্রাসল্যান্ডের নাম আলাদা আলাদা হয়। যেমন নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা মানে আমেরিকা, ধরো নর্থ আমেরিকা মানে আমেরিকার মেন দেশ। তাছাড়া আর কি আছে? কানাডা আছে, তাই তো। এবার নর্থ আমেরিকার যে তৃণভূমি সেটা হচ্ছে কি পেইরি, প্রেইরি, প্রেইরি। এটা কোথায়? এটা কেমন ধরনের? এটা নাতিশীতোষ্ণ তৃণভূমি, ঠিক আছে। এবার এর প্রপার্টিস কি? একে বলে গ্রেনারিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। মানে এখানে প্রচুর গম উৎপন্ন হয় এই তৃণভূমি অঞ্চলে, ওই জন্য কি বলে? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এখানে যে চিনুক নামে লোকাল উইন্ড, তাই তো, মানে হাওয়া বয়, চিনুক লোকাল উইন্ড, ব্লো ইন দ্য উইন্টার, মেল্টিং দ্য স্নো অ্যান্ড মেকিং দ্য ল্যান্ড অ্যাভেলেবেল ফর গ্রেজিং। মানে এখানে চিনুকটা হয়, ঠান্ডা পড়ে তো, ঠান্ডার জন্য যে স্নোটা হয় এটাকে গলিয়ে দেয়, গলিয়ে দেওয়ার জন্য কি হয়? এখানে যাতে পশুরা কি গ্রেজিং করতে পারে, মানে ঘাস খেতে পারে। এবার এখানে মেন পশু কি? আমেরিকান বাফেলো, বাইসন বলে এগুলোকে। সাউথ আমেরিকা, মানে সাউথ আমেরিকা কোনটা? যে আর্জেন্টিনা, ব্রাজিল এই সমস্ত জায়গায় যে তৃণভূমি দেখা যায় সেগুলো হলো পম্পাস। আর্জেন্টিনা, উরুগুয়ে দেখা যায়, এটাও কি নাতিশীতোষ্ণ টাইপ ইসেন, ঠিক আছে, পম্পাস বলে সাউথ আমেরিকায়। এবার এর প্রপার্টিস কি? দ্য গ্রাস হেয়ার ইজ ভেরি নিউট্রিশাস। আলফা আলফা গ্রাস আমরা শুনেছিলাম, ছোটোবেলা পড়েছি নামটা, আলফা আলফা, তাই তো। এখানে প্রচুর পরিমাণে ক্যাটেল তৈরি হয় এখানে, মানে ওই এই পুষ্টিকর খাদ্য, এখান থেকে কি হয়? প্রচুর মাংস এক্সপোর্ট করা হয়। এটাকে ভেনেজুয়েলাতে কি নাম? ল্যানোস, ঠিক আছে। কি এটাকে ট্রপিক্যাল, ল্যানোস হচ্ছে ট্রপিক্যাল। এগুলোর নাম ক্যাম্পস, ক্যাম্পস কি? এটাও ট্রপিক্যাল। এগুলো হচ্ছে বিভিন্ন দেশে না, ভেনেজুয়েলাতে যে নামটা আছে ক্রান্তীয় বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের, সেটা হচ্ছে নাম কি? ল্যানোস। আর ব্রাজিলে কি? ক্যাম্পস। এবার ইউরোপ আর এশিয়াতে যে তৃণভূমি আছে নাতিশীতোষ্ণ, এটাকে নাম স্টেপস বা স্টেপ বলা হয়। এটা কি টেম্পারেট, নাতিশীতোষ্ণ। এর প্রপার্টি কি? লোকেটেড ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য কন্টিনেন্ট, মানে ভিতরের দিকে, ইন্টেরিয়র মানে ভিতরে, ফার ফ্রম দ্য সি মানে সমুদ্র থেকে অনেক দূরে আছে। এক্সট্রিম সামার অ্যান্ড উইন্টার, এখানে ক্লাইমেট কেমন হয়? এক্সট্রিম, মানে ঠান্ডা পড়লে প্রচণ্ড ঠান্ডা হয়, গরম পড়লে প্রচণ্ড গরম হয়। হুনরা, মঙ্গলসরা এই সমস্ত তৃণভূমিতে বাস করতে। মেজর ক্রপ কি? এখানে কি চাষ হয়? মেজর হুইট তৃণভূমিতে। এবার হচ্ছে আফ্রিকা। আফ্রিকা তৃণভূমির নাম জানি আমরা সাভানা, তাই তো। এটা হচ্ছে ক্রান্তীয়। আর সাউথ আফ্রিকার দিকে কি? নাতিশীতোষ্ণ ভেল্ট বলে। আবার আগে ক্রান্তীয় দিকে সাভানা, সাভানা তৃণভূমি আমরা জানি কেনিয়া, তানজানিয়া এগুলোতে থাকে। জু অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এখানে প্রচুর এলিফ্যান্ট, টল গ্রাস, এলিফ্যান্ট গ্রাস পাওয়া যায়, স্ক্যাটার ট্রিজ পাওয়া যায়, ফেমাস ওয়াইল্ড লাইফ লায়ন, জিব্রা, তাই তো, এখানে পাওয়া যায়। উইল্ডার বিস্ট, এগুলো সবই কিন্তু এই তৃণভূমিতে পাওয়া যায়। এটাই যখন আমরা সাউথ আফ্রিকায় চলে আসছি তখন এটা আর কি নাতিশীতোষ্ণ, যে এটার নাম কি? ভেল্ট, ঠিক আছে। এর প্রপার্টি কি? শিপ রেয়ারিং, মানে ভেড়া প্রতিপালনের জন্য এটা ব্যবহৃত। এখানে উল তালে পাওয়া যায় প্রচুর,
এখানকার সয়েল মানে মাটিটা খুব একটা ফার্টাইল না। ঠিক আছে, তারপরে দেখো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কি নাম? ডাউন্স। এটা নাতিশীতোষ্ণ। কোথায়? মারি ডার্লিং বেসিন, মানে দুটো নদী মারি ডার্লিং, এই নদীর বেসিনে কিন্তু এই তৃণভূমিটা দেখতে পাওয়া যায়। এটা কি নাতিশীতোষ্ণ ধরনের তৃণভূমি। কি মেষ পালনের জন্য, শিব পালনের জন্য এটা বিখ্যাত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। তোমরা ভালো মতো পড়ো। থ্যাংক ইউ।